ঝুমা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা ঠিক করতে করতে বলল, আপা ব্যথাটা কি খুব বেশি হচ্ছে? একটু শুয়ে পড়লে দেখে উত্তর দিল না সে। তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিল। অবশেষে নিজের ভেতরকার কৌতূহলকে অবদমিত করতে ব্যর্থ হয়ে প্রশ্নার্থক কণ্ঠে সে শুধালো, আচ্ছা ঝুমা, ওইটুকু একটা মিষ্টি মেয়ে এমন হিংস্র কেন হয়ে উঠল বলো তো? আমি তোকে শুধু ভালোবেসে নাম ধরে ডেকেছিলাম, টুইঙ্কেল আমার সাথে এমন করলো কেন? ঝুমার হাতের কাজ থেমে গেল। সে কয়েক মুহূর্ত স্থির হয়ে তিশার জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইল। হঠাৎ এক বিষণ্ণ হাসি তার চোখের কোণে ফুটে উঠল। সে তিশার পাশে বসে ধীর স্বরে বলতে শুরু করলো, ও আসলে আগে এমন ছিল না আপু। আজকাল এই চুপচাপ টুইঙ্কেল ছিল বাড়ির প্রাণ। সারা বাড়ি ও দুষ্টুমির হাসিতে মুখর হয়ে থাকতো। সে ছোট ছোট নীল চোখ দুটো দেখে আপনি আজ ভয়ে পেলেন। ওগুলো দিয়েই তো সবাইকে মায়াজালে বেঁধে রাখতো, ঠিক যেন আকাশের মতো আকাশ থেকে নেমে আসা কোনো ছোট্ট এক তারা। তিশা উৎসুক হয়ে চাইল। ঝুমা বলতে লাগলো, ওর মা ওকে বড় ভালোবেসে লিটল স্টার বলে ডাকতেন। ওই নামটার সাথে ওর মায়ের অস্তিত্ব জড়িয়ে আছে আপু। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে গেল ঝুমার বক্ষ বেরিয়ে। আবারও বলতে লাগলো, কিন্তু বছরখানেক আগে সেই মা নামক ডাইনিটি ওকে ফেলে রেখে আর্য ভাইকে ধোকা দিয়ে ওই বুড়া বেটার সাথে বিয়ে করে চলে গেল। মিষ্টি টুইঙ্কেলকেও যেন বদলে গেল। হঠাৎ করে হাসি খুশি চঞ্চল মেয়েটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন কেউ ওকে ওই নামে ডাকলে ওর মায়ের বিষাক্ত সইতে পারে না ও। মনে হয় কেউ ওর বুকের ভেতরে সেই দগদগে ঘাটা উপচে দিচ্ছে। সেই থেকে ও ঘরকুনি হয়ে গেছে, কাউকে সহ্য করতে পারে না। আজকে এই আঘাতটা আসলে তোমাকে নয় আপু, ওর ভেতরের ওই অসহ্য যন্ত্রণাটাকে বাইরে ছড়িয়ে দিয়েছে। তিশা শুনল, তার স্তব্ধ হয়ে রইল। সিফরার এই রুক্ষ আচরণের আড়ালে যে এত বড় একটা শূন্যতা লুকিয়ে আছে সে তো কল্পনা করতে পারেনি। মেয়েটার ওই ফর্সা গোলুমোলু মুখটা তিশার চোখের সামনে আবার ভেসে উঠল। তবে এবার আর বার্বি ডলের মতো নয়, বরং এক ডাইনি মায়ের একাকী রাজকন্যার মতো। পরের দিন সকালবেলা ভোরের আলো সবে কিঞ্চিৎ পরিসরে ফুটতে শুরু করেছে। সারা রাত এক দীর্ঘ চিন্তা করে কপালে চিনচিনি ব্যথা দরুন এক প্রকার দীর্ঘম কেটেছে তিশার। তাই ভোরবেলাতে চোখটা লেগে এসেছিল সবে। ঠিক তখনই বিকট শব্দের তন্ডা টুকলো তার বিরক্তির ভ্রুকুঞ্চিত পূর্বক দৃষ্টিতে। সে বালিশের পায়ে হাতে ফোনটা তুলে নিল। সে স্ক্রিনে তাকে দেখলো তার প্রাণের সখী মেহসানার কল। এই অসময়ে মেহসানার ফোন মানেই কোনো না কোনো জরুরি হাহাকার অথবা নিছক পাগলামি। তিশার চোখের পাতা কোনো রকম মেলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেহরানের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো, তিশু, তুই কি এখনো কর্মকর্মের মতো ঘুমাচ্ছিস? আমি এদিকে উত্তেজনায় শেষ হয়ে যাচ্ছি, আর তুই অগরে ঘুমিয়ে আছিস। তিশা ভাঙা গলায় জবাব দিল, তোর কি কাণ্ডজ্ঞান কোনোদিন হবে না মেহু? ভোর 6টা বাজে এখন। কি এমন রাজকার্য উদয় করলি শুনি? মেহসুনা যেন সোনার পাত্রই নয়। সে মাসাউল্লাহকে বলো, আরে ধুর, আগে শোন। দেয়ার সেলফি কিং অ্যাকাউন্টটা কাল প্রায় 2 মাস পর লাইন এসেছিল, তুই চেক করেছিস? দেয়ার সেলফি কিং নামটা শুনতেই তিশার ঘুম এসে উদয় হয়ে গেল। কপালের ব্যান্ডেজটার জায়গায় যেন নতুন করে স্পন্দন অনুভূতি হলো। সে ধপ করে বিছানায় উঠে বসে বলল, আর ইউ সিরিয়াস মেহু? তা নয়তো কি, শোন। আচ্ছা, একটা কলেজে আসতে পারবি? তাহলে সামনাসামনি বলতে পারতাম। তিশার অষ্টপ্রান্ত হ্যাঁ শব্দটি এসেও থেমে গেল। এক মুহূর্তের জন্য জানালার বাইরে উদাসীময় সূর্যের রক্তিম আবার দিকে চেয়ে সে স্তব্ধ হয়ে রইল। মেহসানার উচ্ছ্বাস তাকে টানল। তার অন্তরাত্মার গহীনে এক অদ্ভুত দায়বদ্ধতার সুর বেজে উঠল, যার উত্তর খুঁজতে সে কাল সারাটি রাত নির্ঘুম কাটিয়েছে। মেহসানা উপাস থেকে তাগাদা দিয়ে বলল, কে রে, চুপ করে আছিস কেন? চলে আয় না দ্রুত। তিশা মৃদু এক দীর্ঘশ্বাস পেল। তার মনে হলো সে প্রতিবেশিকা কালিক ঝাটকায় তার কপালে রক্তাক্ত করে দিয়েছে। সেই শিকাটি আসলে নিভে যাওয়া যন্ত্রণায় ছটফট করছে। মাতৃহীন সে একাকী রাজকন্যাটি এখন তার মনের কোণে এক বিশাল জায়গা দখল করে নিয়েছে। তিশা ধীরে স্থির কণ্ঠে মেহসানাকে বলল, আজকে পসিবল না রে, ইভেন এই সপ্তাহ পসিবল না। আমার জন্য একটা কাজ আছে, পারলে তুই একবার আসিস। মেহসানা এবার কিছুটা বিরক্ত হলো। তিশা তার বহু পুরাতন বান্ধবী বলে চলে, গ্রামে একসাথে পড়াশোনা করতো তারা। শহরও একই কলেজে ভর্তি হয়েছিল তারা। সবে মাসখানেক আগে তিশা রাজধানীতে চলে আসায় সেখানেও নিজের সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে
এসেছে মেহসানা, একই কলেজে ভর্তি হয়েছে পুনরায় তারা। সব কিছুতে সাথ দিয়েছে তিশার। হুট করে তার এমন জবাবে কিঞ্চিত চিন্তিত হলো সে। তোকে কেউ কিছু বলেছে? মেহসানার এমন প্রশ্নে কিছুটা অবাক হলো তিশা। কে কি বলবে? তাহলে কিছু হয়েছে তোর? না রে মা, কিচ্ছু কিন্তু হুট করে এমন প্রশ্ন কেন? হঠাৎ করে এমন নাকচ করলি? এমনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ হাফিজ। আমি রেডি হইনি, আজকে একটু লার্লি ক্লাস আছে। আল্লাহ হাফিজ। বেলা ক্রমশ বেড়েই চলেছে, তবে তিশার বেতাতুল কপালটা যন্ত্রণার কমার নামই নিচ্ছে না যেন। সকালের তপ্ত রোদটা জানালার পর্দা ভেদ করে ভিজিতে এসে পড়েছে। বিদ্যমান কপালের অস্থির যন্ত্রণাদায়ক দপদপানিটার সঙ্গে নিয়েই তিশা ধীরপায়ে বিছানা থেকে নেমে মেঝের ওপর পা রাখলো। সারা রাত নির্ঘুম কাটানোর পর একটা ক্লান্তি সারা রাত শরীরের সাথে লেপ্টে আছে। আলসেমি মাখা পায়ে সেই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে শীতল জলে ঝাপটা দিতেই রাতে সেই দুঃস্বপ্নের ঘোরটা যেন কিছুটা কাটলো। ভেজা মুখটা তোয়ালে দিয়ে মুছে সে ঘর থেকে বের হয়ে এলো। এবার সে ধীর স্থিরভাবে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। অবিন্যস্ত চুলগুলো বাগে আনতে হাতে চিরুনিটা তুলে নিল। দীর্ঘ কেশরাশির ভেতরে চিরুনি চালান করতে করতে হঠাৎই তার নজর পড়ল আয়নার ওপর। সেখানে নিজের প্রতিচ্ছবির ঠিক পাশে অস্পষ্ট আর ক্ষুদ্রেও অবয়ন দেখা যাচ্ছে। সে হাতে চিরুনিটা থামিয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখল, গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করছে শিপ্রা। মেয়েটার গায়ের রং বার্বি ফ্রকটা কুঁচকে আছে। আর দু হাত দিয়ে বড্ড যত্ন করে একটা টেডি বিয়ারকে বুকের সাথে জাপটে ধরে রেখেছে সে। তিশা কিছুটা অবাক হলো। কালকে সেই হিংস্র মেয়েটার সাথে আজকের এই কচি মুখটা যেন কোনো মিলই নেই। তিশা ধীরে স্বরে জিজ্ঞেস করলো, কিউটি এখানে কেন সোনা? আমাকে ডাকলে আমি যেতাম। শিপ্রা কোনো উত্তর না দিয়ে আরও কাছে এগিয়ে এলো। তার সেই হালকা নীলাভ মণি দুটো আজ অপরাধবোধে সিক্ত। তিশার হাঁটুর কাছে এসে দাঁড়িয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সরি। মিষ্টি রিনরিন কণ্ঠটা তীব্র অনুশোচনা উচ্চারিত। সরি শব্দটা প্রতিধ্বনিত হলো সমগ্র কক্ষ যেন। তিশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে হাঁটু মুড়ে শিপ্রা উচ্চতায় বসে পড়ল। অবাক হয়ে শুধালো, হঠাৎ সরি কেন কিউটি পাই? শিপ্রা এবার তার ছোট্ট আঙুল দিয়ে তিশার কপালে সাদা ব্যান্ডেজটা নির্দেশ করলো। তার সিগ্ধ মিষ্টি সেই আদুরে কণ্ঠটা এবার করুণ সুরের মতো শোনালো, কাল তোমাকে অনেক ব্যথা দিয়েছি তাই তো? পাপা কাল রাতে কলে আমাকে বকা দিয়েছে। পাপা বলল আমি যদি সরি না বলি তাহলে পাপা আর ফিরবে না। তিশা মুহূর্তে বুঝলো আর্য দূর থেকেও তার মেয়ের শাসনের হাল ছাড়েনি। শিপ্রার এই কচি গলার পাপা ডাকটা আর চোখে ছলছল করা জল দেখে তিশার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে আলতো করে শিপ্রার নরম চোয়ালে হাত রেখে বলল, তুমি বাবাকে বলে দিও কিউটি পাই আমি একদম রাগ করিনি। আর তুমি যদি আমার বন্ধু হও তবে তো ব্যথাই থাকবে না। শিপ্রা এবার নিজের নীলাভ চোখের এক আদুরে দৃষ্টি মিলে তিশার মুখের দিকে চাইল। এই যেন এক অদ্ভুত নীরবতা, যেখানে কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল মহাকাল। এই প্রথমবার শিপ্রা তার ছোট্ট পবিত্র হৃদয়ের সমস্ত আগল খুলে দিয়ে তিশাকে পূর্ণ দৃষ্টিতে দেখল। সে দেখল যে মানুষটাকে সে কাল আঘাত করেছে তার চোখে একটু ক্রোধ নেই, বরং সেখানে বয়ে যাচ্ছে মমতার এক ফাল্গুন ধারা। তিশা মনমূত্র হয়ে দেখতে লাগলো শিপ্রাকে। কালকে সে ক্রোধিত বাচ্চাটি যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেছে। এখন তার সামনে দাঁড়িয়ে আছে 5 বছরের ছোট্ট সিগ্ধ এক আদুরে শিপ্রা, যার চোখে শরতের আকাশের মতো শুভ্র এক আশ্বাস। শিবরাম নরম হাতের আঙুলগুলো যখন তিশার হাতের তালুতে এসে একটু ভরসা খুঁজলো, তখন তিশার মনে হলো মাতৃহীন এই নিঃসঙ্গ কুটিয়ে বোধহয় এবার পাপড়ি মেলার জন্য একজন মালিক খুঁজে পেয়েছে। শিপ্রা সত্য স্বরে বলল, তুমি কি সত্যি আর ব্যথা পাচ্ছ না? তিশা হাসলো সামান্য। অন্তঃবাদ শিপ্রাকে পরম মমতায় বুকের খুব কাছে টেনে নিল। শিপ্রা গায়ে সেই পবিত্র শিশুদের সুবাস তিশার সমস্ত ক্লান্তি হরণ করে নিল মুহূর্তেই। এই একটি পলকে তারা দুজন এক অদৃশ্য বদনে জড়িয়ে গেল। তিশা শিপ্রার আদুরে কপালে সিগ্ধ চুমু দিয়ে বরাবরের ন্যায় মিষ্টি কণ্ঠে বলল, না মাম্মা। হামিদা বেগম বরাবরই ভীষণ অভিজ্ঞ ধাঁচের রমণী। ব্যবহার অতি মিষ্টি হলো তার তীক্ষ্ণ চাহনি এড়িয়ে মিথ্যাচার করাটা বড্ড দুষ্কর। এক একটা সূক্ষ্ম কথার তীব্র শুনে মানুষকে অতি সহজে বিদ্ধ করতেন তিনি। আর প্রতিপক্ষ যদি হয় তিশার মতো এমন অনারী, তাহলে তো কোনো কথাই নেই।
শুকনিরের ড্রয়িং রুমের সিদ্ধ পরিবেশে আজ এক অদ্ভুত থমথমে ভাব বিরাজ করেছে। দুপুরে কড়া রোদ্দুর জানালার ভারী পর্দা ভেদ করে কার্পেটের উপরে এসে পড়ছে। সোফায় আসীন উপস্থিত সকলে, মাঝখানে উপবিষ্ট হামিদা বেগম। যদিও আগে এই বাড়িতে তার যাতায়াত ছিল কালভদ্রে, কিন্তু তিশার বিয়ের পর যেন সে তার আগমনের জোয়ার এসেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তিশার কপালে লেপ্টে থাকা ব্যান্ডেজটা দিকে তাকে দ্বিতীয়বারের মতো আবারও শুধালেন। কি হলো তিশা, বলছো না কেন? কি হয়েছে কপালে? তিশা বরাবর একটা জিনিসেই খুব কাঁচা, তা হলো এই মিথ্যে বলা। যেখানে একবার মিথ্যে বলতেই দ্বিধাবোধ ভোগে সে, সেখানে পরপর দুইবার মিথ্যে বলেও হামিদা বেগমের প্রশ্নের শোল থেকে নিজেকে কিছুতেই হাতে পারছে না সে। সকলের অলক্ষ্যে সে একবার টেডি বিয়ারের হাতে দূরে থাকা টুইঙ্কেলের দিকে তাকালো। জড়সড় হাতে দাঁড়িয়ে আছে মেয়েটি, ওর ডবল চোখের কোণে ভয়ের ছায়া স্পষ্ট। ঝুমার মুখে সে শুনেছে মেয়েটি বড্ড ভীত, কেননা মায়ের মৃত্যুর পর টুইঙ্কেল সর্বখানিক দেখা দায়িত্ব যার উপর বদলেছিল, সে পরিচারিকাটির শারীরিক নিগ্রহের ক্ষত আজও টাটকা টুইঙ্কেলের ছোট্ট দেহে। তাই ছোট্ট অযাচিত কারণে ভয় পাচ্ছে মেয়েটি। তৃষা অগোচরে মুচকি এসে আশ্বস্ত করলো তাকে। অন্তবার হামিদা বেগমের দিকে তাকে একদম অনুকণ্ঠিত চিত্তে সে বলল, বিশেষ কিছু না চাচিমা, আসলে ওই যে ড্রয়িং রুমের বড় ফুলদানিটা সরাতে গিয়ে বিপত্তি। অসাবধানতাবশত কোনটা লেগে গেছে, এই আর আর কি। কথাগুলো বিশ্বাসযোগ্য হলো না হামিদা বেগমের কাছে। তার অনুসন্ধিৎসু চোখ দুটো একবার তিশার দিকে আর একবার স্থির টুইঙ্কেলের দিকে ঘুরে এলো। সত্যি তো? জি। হামিদা বেগম আর কিছু প্রশ্নের ফের পুনরাবৃত্তি করতে উদ্যত হতেই পাশ থেকে সাবরিন সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, উহ আম্মু, ইদানিং তোমার ওকালতি স্বভাবটা বড্ড বেড়েছে। তুমি কি এখানে ভাবে খোঁজখবর নিতে এসেছো, নাকি তাকে প্রশ্ন করতে ভরিয়ে দিতে? হামিদা বেগম মেয়ের কথার বাধা দিতে যেতেই পাশ থেকে মৃত্তিকা ফের বলল, হ্যাঁ আম্মু, রাখো তো। অন্তপা সে তিশা দিকে তাকে বলল, চলো তো ভাবি, শুনেছি তুমি অনেক ভালো পান্তা বানাও, আমারও ফেভারিট, চলো একটু বানিয়ে খাওয়াবে। তিশা মৃদু হেসে বলল, একটু একটু পারি। আচ্ছা চলো। তারপর দুজন মিলেই চটপটিয়ে পা বাড়ল কিচেনের দিকে। হামিদা বেগম হাজারটা কথার হাত দিয়ে নিজেকে রক্ষা করতে পেরেই হাঁপ ছেড়ে বাঁচল তিশা। মনে মনে হাজারবার ধন্যবাদ জানালো সাবরিন আর মৃত্তিকাকে। পুরে তিক্ত রৌদ্র দহন তখন কৃত্রিম হয়ে এসেছে। কিছুটা ছেনান রৌদ্রকিরণ তপ্ততা ছড়াচ্ছে ধরণী জুড়ে। দুপুরে রান্নাবান্না সেরে একদম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে তিশা। অন্তঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। বাইরের ছেনান রোদটা জানালার কাছ ছুঁয়ে ওর ঘরে এসে পড়ছে। আয়নায় এক ঝলক নিজের প্রতিচ্ছবিটা দেখে একবার দীর্ঘশ্বাস ফেলল সে। কপালে ব্যান্ডেজটা এখন একটু টনটন করছে। ভেজা চুলগুলো তৎক্ষণাৎ হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত শুকিয়ে সে পা বাড়ালো নিচের দিকে। 30 বছরের চৌশিক নেভি ক্যাপ্টেন আর্য এহসান, সুঠাম দেহের অধিকারী। আর্য তীক্ষ্ণ চোয়াল সর্বদাই পেশাদারি গম্ভীর্য বিদ্যমান। কাল নিজের অজান্তে সে একটু বেশি কঠোর হয়ে পড়েছিল তার ছোট্ট মেয়েটির ওপর। সে শাসন ছিনের আবরণে ঢাকা থাকার কথা ছিল, তা আচমকায় রুক্ষ কর্তব্যের আঘাতে বড় বেশি কড়া হয়ে বেঁধেছে। তাই নিজের অনুশোচনা থেকেই সে ঠিক করলো এই ফাঁকা সময়টা একবার মেয়েটার সাথে কথা বলবে সে। এসব তৎক্ষণাৎ পাশ থেকে ফোনটা তুলে ডায়াল করলো পরিচিত নাম্বারে। দুপুরের খাবার তোড়জোড়, এমডি বেলা চলে গিয়েছে, বিলম্ব রান্না দরুন। তাই ব্যস্ত হাতে তিশার তড়িঘড়ি খাবার সাজাচ্ছে টেবিল জুড়ে। হঠাৎ কিছুটা দূরত্বে অবস্থিত ল্যান্ডফোনটা বেজে উঠল। একটানা কর্কশ শব্দে চারপাশটা যেন কেঁপে উঠেছে। ঝুমাকে একবার ডাকলো তিশা, তবে আশেপাশে ঝুমাসহ সবাই অনুপস্থিত দেখে তিশাই দ্রুত পায়ে এগিয়ে এলো। ভেজা হাতটা দ্রুত টিস্যু দিয়ে মুছে রিসিভারটা কানে তুলে নিয়ে অতি মৃদু স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ভেসে আসা মেয়েলি সুরে কণ্ঠটা 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল। গম্ভীর ক্যাপ্টেন আর্য এহসান পরক্ষণই ভ্রুকুটি পূর্বক চোয়াল শক্ত করে প্রশ্ন ছুড়ল, ঝুমা? একগুচ্ছ কেশরাশ অবাধ্য হয়ে ললাটে লুটিয়ে পড়েছে তিশার। বাতাসের ছন্দে সেগুলো নৃত্য করছে অবাধ্য প্রেমিকের ন্যায়। আর তাতেই কিছুটা বিরক্ত তিশা। ব্যস্ত হাতে সেগুলো কানে পিষে গুছতে গুছতে সে বলল, না, আমি তিশা।
তিশা নামটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই থামল আর্য। স্তব্ধ নির্ভীক সে দৃষ্টিতে অতিবাহিত হলেও বেশ কিছুটা সময় অপর পাশ থেকে তখনও বেশি আসে কিছু প্রশ্নাত্মক শব্দ। কে বলছেন? আর ফাইজলামি করেন নাকি? ধুর, রাখুন তো। একা একা কথাগুলো বলে ফোন কেটে দিল তিশা। তিশা ফোন কেটে দিতেই আর্যর মুখাবয়ে ফের গম্ভীর্য ফুটে উঠল। সে কিছুটা বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। আনমনি উচ্চারণ করল, ড্যাম ইট। অথচ ভোজনের সেরে এই বিদায় নিয়েছে হামিদা বেগমরা। পুরো বাড়ি জুড়ে এখন অদ্ভুত নিস্তব্ধতা। তিশা তখন মাত্রই ডাইনিং টেবিলের কাজ শেষ করে গুছিয়ে উঠতে যাচ্ছিল। হঠাৎ ওর মনে হলো কেউ একজন ওর পেছনে দাঁড়িয়ে আছে, খুব শব্দপর্ণে, যেন নিঃশ্বাসের শব্দটুকু কেউ শুনতে পায় না। তিশা ঘাড় ঘুরিয়ে দেখল দরজার আড়ালে অর্ধেক শরীর লুকিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট টুইঙ্কেল। ওর সেই নীলাভ চোখ দুটো ডগর ডগর দৃষ্টিতে এখনও রেশমি কুয়াশার মতো একরাশ বিস্ময় আর জড়তা। হাতে সেই পিওর টেডি বিয়ারটা শক্ত করে আঁকড়ে ধরে আছে সে। আলতো হেসে ডাকলো, কি হয়েছে সুইটি? এখানে দাঁড়িয়ে কেন? এসো আমার কাছে। টুইঙ্কেল ধীর পায়ে এগিয়ে এলো। ওর ছোট্ট পা ফেলার শব্দ যেন কার্পেট হারিয়ে যাচ্ছে। তিশার একদম কাছে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর হঠাৎ মুখ তুলে চাইল। ও সেই মায়াবী কণ্ঠ ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করলো, তুমি আমাকে বাঁচালে কেন? তিশা অবাক হওয়ার ভান করে কপাল লেপ্টে থাকা ব্যান্ডেজটা আঙুল ছুঁইতে স্মিত হেসে বলল, কই বাঁচালাম, আমি তো সত্যি বললাম। টুইঙ্কেল মাথা নাড়ল। ওর চোখের মণি দুটো চিকচিক করছে। না, তুমি মিথ্যে আবার বলছো। ফুলদানি তো আমি তোমার মাথায় মেরেছিলাম, তাহলে তুমি কেন আমাকে বাঁচালে? তোমার তো অনেক লেগেছে, তাই না? তিশা এবার ডাইনিং চেয়ারে ছেড়ে হাঁটু মুড়ে বসলো মেঝেতে, ঠিক টুইঙ্কেলের উচ্চতায়। ওর তুলতুলে গাল দুটো যেন লাল আপেলের মতো হয়ে আছে। তিশা আলতো করে টুইঙ্কেলের কচি হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। একরাশ মুগ্ধতা নিয়ে ওর নিষ্পাপ চেহারা দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণেই পৃথিবীর সব পবিত্রতা যেন এই ছোট্ট মেয়েটার চোখে মুখে মাখানো। অন্তঃপর খুব নরম সুরে বলল, উহ, একটুও লাগেনি। জানো তো টুইঙ্কেল, পৃথিবীতে কিছু কিছু চোট থাকে যা অন্যকে বাঁচানোর আনন্দে নিমিষেই সেরে যায়। আমি না হয় একটু বকা খেতাম, কিন্তু তোমার এই ছোট্ট মনে ভয় জানা বাঁধলে আমার খুব কষ্ট হতো। টুইঙ্কেল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই বাড়িতে ওর জন্য শাসন আছে, নিয়ম আছে, এমনকি একাকিত্বের পাহাড়ও আছে, কিন্তু এমন নিঃস্বার্থ আগলে রাখার মানুষ বোধহয় খুব একটা দেখেনি সে। ও অস্পষ্ট স্বরে বলল, কিন্তু কেন? তুমি তো আমায় চেনো না ঠিক করে, আর আমি তোমাকে ব্যথাও দিয়েছি। তিশা টুইঙ্কেলের নাকের ডগায় আলতো করে একটা টোকা দিল। তারপর মিষ্টি এসে বলল, আরে ফ্রেন্ড তো ফ্রেন্ডের জন্য এটুকু করি, তাই না? টুইঙ্কেল চোখ দুটো বিস্ময়ে ছানা বড় হয়ে গেল। টেডি বিয়ারটা বুকের সাথে আরো জোরে চেপে ধরে সে শুধালো, তুমি তুমি আমার ফ্রেন্ড? সত্যি? তিশা ওর দুই কান টেনে দিয়ে বলল, অবশ্যই। এখন যদি তুমি রাজি হও তবে আমরা আজ থেকে বেস্ট ফ্রেন্ড। কি বলো, হবে নাকি ফ্রেন্ডশিপ? টুইঙ্কেলের মুখে এতক্ষণ একচিলতে হাসি ফুটে উঠল। মেঘলা আকাশের একতে রোদ্দুরে উঠল যেমন দেখায়, ওর হাসিটা ঠিক তেমনই সিগ্ধ। ওর লাজুক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আচ্ছা, তাহলে আমরা ফ্রেন্ড, পাক্কা ফ্রেন্ড। তিশা হাসলো। ওর মনে হলো কপালে ওর সামান্য আঘাতটা বিনিময়ে ও এক টুকরো জান্নাত খুঁজে পেয়েছে এই বাড়িতে। টুইঙ্কেল হঠাৎ ওর ছোট ছোট হাত দুটো দিয়ে তিশার গাল ছুঁয়ে দিল। পরম মমতায় তিশা ওর বুকের মাঝে জড়িয়ে ধরল। বাইরে তখন সন্ধ্যা নামছে, আর সুখ নীলের চার দেওয়ালে এক নতুন সম্পর্কের বীজ অঙ্কুরিত হচ্ছে। সন্ধ্যাটা সুখ নীলের দেওয়ালগুলোতে এক নতুন রঙের পোলে বুঝিয়ে দিয়ে গেল। যে মেয়েটি সারাদিন নিজের ভেতরে এক দুর্ভেদ দেওয়াল তুলে বসে থাকতো, সেই ছোট্ট টুইঙ্কেল আজ তিশার আসলেই ছাড়তে চাইছে না। আগন্তুক তিশাকে কখন তার একাকিত্বের মরুভূমিতে এক পলাশ বৃষ্টির মতো মনে হলো, তা সে নিজেও হয়তো বুঝতে পারেনি। টুইঙ্কেল সেই অবিশ্বাসের মেঘগুলো তিশার ছেলের পরশে যেন শরতের শুভ্র কাশবনের মতো হালকা হয়ে মিলিয়ে গেল। যে শিশুটি কাউকে বিশ্বাস করতে ভয় পেত, যার কাছে বড়দের শাসন মানেই ছিল এক আতঙ্কের নাম, আর সে তিশার কোলে রোমে খুঁজে পেয়েছে পরম নির্ভরতা। এই অল্প কয়েক ঘন্টা আলাপে তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধুত্বের সেতু তৈরি হয়ে গেল, যা বছরের পর বছর পাশে থেকে অনেকে গড়তে পারে না। রাত তখন অনেকটা গভীরে। চারদিকে নিস্তব্ধতা চিরে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। টুইঙ্কেলকে ঘুম পাড়িয়ে তিশা নিজের রুমে ফিরেছে কিছুক্ষণ আগে।
এ অজানা নিস্তব্ধতার স্বপ্নীরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। এমন সময় আবারও ফোন দিল আর্য, তবে এবার আর ল্যান্ডফোন নয়, ঝুমার মোবাইল ফোন মারফত সে কল করলো তার কলিজার টুকরো টুইঙ্কেলের কাছে। ঝুমা ঘুমন্ত টুইঙ্কেলের মাথার কাছে বসে সসম্মতে হাত বুলিয়ে ওর ঘুম ভাঙালো। টুইঙ্কেল চোখ কষলে ঘুম ঘুমভাবে ঝুমার দিকে তাকাতেই ঝুমা ওর হাতে তুলে ফোনখানার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আর্যর সেই গম্ভীর সেনাদ্র কণ্ঠস্বর ভেসে এলো, মাম্মাম ঘুমিয়ে পড়েছিলে? বাবার কণ্ঠস্বর কানে পৌঁছাতেই টুইঙ্কেলের চোখ দুটা ঘুম এক নিমেষে উধাও হয়ে গেল। ফোনের ওপাশে বাবার গলা পেয়ে সে ধরপড় করে উঠে বসলো। ঝুমার পিঠে আলতো করে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। টুইঙ্কেল ফোনের স্পিকার অন করে উত্তেজনায় আদো আদো স্বরে বলতে শুরু করলো, পাপা তুমি জানো আজকে কি হয়েছে? আমি না একজন নতুন বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আর্য ওপাশে মৃদু হাসলো। মেয়ের কণ্ঠে এত আনন্দ, এতটা উচ্ছ্বাস হয়ে মেয়েকে কথা বলতে অনেকদিন পর শুনছে সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তাই নাকি মাম্মা? কে তোমার সেই নতুন বন্ধু? নাম কি তার? টুইঙ্কেল খিলখিল করে হেসে উঠল, তারপর রহস্য করে বলল, তার নাম হলো বানি। জানো পাপা, সে না একদম ম্যাজিকের মতো। সে খুব সুন্দর করে হাসে আর আমাকে অনেক আদর করে। এমনকি বড়রা যখন আমাকে বকা দিচ্ছিল তখন বানি আমাকে বাঁচিয়েছে। আজর কপালে কিছুটা ভাঁজ পড়ল। সে কিছুটা অবাক হয়ে কিছুটা শান্ত স্বরে শোধালো, বানি এটা কেমন নাম মাম্মাম? টুইঙ্কেল উৎসাহ নিয়ে বলতে লাগলো, সে দেখতে খুব সুন্দর পাপা, একদম আমার ফেভারিট র্যাবিট টেরিটার মতো। আর তুমি জানো, সে আমাকে বলেছে যে সে আমার ফ্রেন্ড হবে, আর আমি ওর কপালে ব্যথা দিয়েছিলাম, সে কারণে তুমি আমাকে বকছিলে। যেন ওই একটুও কাঁদেনি। শুধু আমার জন্য সে মিথ্যে বলেছে, যাতে কেউ আমাকে বকা না দেয়। আমি ওকে খুব ভালোবাসি পাপা। ও না থাকলে আজ আমি খুব ভয় পেতাম। আর যে ওপাশে নিশ্চুপ হয়ে সব শুনছিল, তার মনে পড়ে গেল দুপুরে ফোনে শোনা সেই কোকিল কণ্ঠা অপরিচিত রমণীটির কথা। বিকেল থামল না, সে অনর্গল তিশার গুণগান গাইতে লাগলো। আচ্ছা বাবা, তুমি কবে আসবে? তুমি আসলে আমি তোমাকে আমার বাড়ির সাথে পরিচয় করিয়ে দেব। সে কিন্তু অনেক ভালো পাস্তাও বানাতে পারে। আর্য ঠোঁটের কোণে একচেলতে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সে পেশাদারি গম্ভীর্য ফিরে এলো। সে নরম গলায় বলল, আচ্ছা মাম্মাম, খুব জলদি আসবো। তোমার বাড়িকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ বলে দিও। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা বাবা। ফোনটা বিছানায় রেখে আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। কেবিনের দরজার বাইরে অসীম অন্ধকারের সমুদ্র, শুধু ইঞ্জিনের একটানা গুরুগম্ভীর শব্দ আর ঢেউয়ের আছড়ে পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আর্যই চান আটলান্টিক মহাসাগরে গভীর একটা অত্যন্ত জটিল সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনের নেতৃত্বে আছে। প্রবল নিম্নচাপের কবলে পড়ে একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে, আর সেই জাহাজে থাকা 15 জন স্কুপ মেম্বারকে উদ্ধার করাই এখন আজের মূল লক্ষ্য। মাঝসমুদ্রে বাতাসের গতিবেগ বাড়ছে, উত্তাল ঢেউগুলো যেন একটা পাহাড়ের মতো ফনা তুলেছে। কিন্তু ক্যাপ্টেন আজের চোখমুখ কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের ইস্পাত কঠিন সংকল্প। কেবিনের দরজা নক করে ভেতরে প্রবেশ করলো আর্য। সেকেন্ড ইন কমান্ড। স্যার, বাতাসের গতিবেগ আরও বাড়ছে, লাইফ বোটগুলো নিয়ে এগোতে সমস্যা হতে পারে। আজও উঠে দাঁড়ালো, তার নেভি ইউনিফর্ম গাম্ভীর্য অন্ধকারেও স্পষ্ট। সে শান্ত অথচ দীর্ঘ গলায় বলল, কোনো মূল্যে আমাদের ক্রু মেম্বারদের কাছে পৌঁছাতে হবে। লাইফ লাইন সেট করো এবং হেলিকপ্টার কুরাডনকে স্কাইবার থাকতে বলো। আমরা কাউকে মাঝসমুদ্রে ফেলে যাব না। ডেকের উপর এসে দাঁড়ালো আর্য। নোনা বাতাস আর বৃষ্টির ঝাপটা এসে লাগছে তার তিক্ত চোয়ালে। চারপাশে সার্চ লাইটের আলো আঁধারি ফুঁড়ে পথ খুঁজছে, তবে প্রতিকূল পরিবেশের মাঝেও মস্তিষ্কে বারবার প্রতিধ্বনি হচ্ছে মেয়ের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। হৃদয়ে নিবিত কোনো বারংবার প্রশ্ন জাগাচ্ছে, তিশা নামক মেয়েটি যে তার মেয়েকে নতুন করে বাঁচিয়ে শেখাচ্ছে। পরের দিন সকালে স্বপ্নীরের ড্রয়িং রুমে ভোরের আলো ফুটতে এক নতুন প্রাণচঞ্চলতা দেখা গেল। সাধারণত যে সকালে টুইঙ্কেলকে বিছানা থেকে তোলাটা একটা যুদ্ধ ছিল, আর চিত্রটা একদম ভিন্ন। তিশা আজ একটু সকাল সকালে তৈরি হয়ে নিয়েছে। হালকা নীল রঙের একটা সুতি সালোয়ার কামিজ, হাতে কয়েকটা রুপোলি চুড়ি। ডাইনিং টেবিলে বসে টুইঙ্কেলকে নিজের হাতে ওয়ালমিট খাওয়াচ্ছে সে। টুইঙ্কেল আজ বেশি শান্ত,
তিশার প্রতিটি কথা সে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। তিশা চামচ দিয়ে শেষ লোকমাটা খাইয়ে দিয়ে হাসি মুখে বলল, গুড গার্ল, আমার কিউট পাই তো দেখি আজ সবটুকু শেষ করে ফেলেছে। এখন চলো চটপট ফ্রেশ হয়ে তোমার সেই কিউট ড্রেসটা পরে নাও। টুইঙ্কেল আবদারের সুরে বলল, বানি তুমি কি এখনই কলেজে যাবে? আর একটু থাকো না। তিশা ওড়নাকে আলতো করে একটা টোকা দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ডরা কি কখনো একে অপরকে ফাঁকি দেয়? আমি ক্লাস শেষ করে তোমার জন্য চকলেট নিয়ে আসবো পরমিজ। এখন জলদি রেডি হও সোনা, নইলে তোমার বানি লেট হয়ে যাচ্ছে না? তোমার লেট হয়ে যাচ্ছে বানি? সোনা। টুইঙ্কেল দ্রুত মুখে থাকা খাবারটা গিলিয়ে বলো, ওকে বানি তুমি যাও, আমি খেয়ে নিয়েছি। তিশা তাকে পরম মমতায় গুছিয়ে দিয়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। বের হওয়ার আগে টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলো, টাটা লিটল র্যাবিট। ঢাকা সিটি কলেজের ক্যাম্পাস তখন সরগরম। শরতের হালকা রোদ আর মেহগুনি গাছের ছায়া ঘেরা রাস্তা দিয়ে তিশা আপন মনে হাঁটছিল। হঠাৎ তার চলনে বিঘ্ন ঘটল একজনের উপস্থিতিতে। করিডোরের এক কোণে দাঁড়িয়েছিল সায়েম। আরবাম তাদের ডিপার্টমেন্টের 2 ইয়ার সিনিয়র। মেধাবী ছাত্র হিসাবে সুনাম থাকলেও তার ব্যক্তিত্বে একটা চাপা অহংকার আর জেদ আছে। ক্যাম্পাসের অনেক মেয়ের সামনেই প্রতি দুর্বল, কিন্তু সাইমের নজর কেন জানি এই জেদি মেয়েটার উপর এসেই থেমেছে। সাইম ধীর পায়ে তিশার সামনে এসে দাঁড়ালো, ঠোঁটে তার পরিচিত সেই বাঁকা হাসি। কী ব্যাপার তিশা, আজ তোমাকে বেশ ফ্রেশ লাগছে, বাট কপালে ওটা কিসের ব্যান্ডেজ? সে কিছুটা অবস্থিত হয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। সাইমের এই অতি উৎসাহ তার ভালো লাগে না। সে মৃদু স্বরে বলল, তেমন কিছু না, ওই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট। সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তিশার চোখের দিকে তাকালো, যেন সে সত্যটা পড়ে নিতে চায়। সে পকেট থেকে একটা চকলেট বের করে তিশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ব্যথাটা কি খুব বেশি? একটু সাবধান হবে না তুমি? তোমার কিছু হলে আচ্ছা থাক, আর সাবধানে থেকো। তিশা অস্বস্তিতে চকলেটটা নিল না। সে কাষ্ঠ হাসিতে হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আমার এখন ক্লাস আছে, আসে। তৃষা দ্রুত পায়ে ভিড়ের মাঝে মিশে গেল। সাইম তৃষা যাওয়ার পথে দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আনমনি মুচকি এসে মনে মনে বিড়বিড় করলো, এতটা অবহেলা ভালো নয় ডিয়ার তৃষা। যাকে সাইম পছন্দ করে তাকে সে নিজের করেই ছাড়ে। তৃষা ক্লাসরুমে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস পেল। সাইমের এই আচরণ তাকে দিন দিন ভাবিয়ে তুলছে। তার প্রতি সাইমের এমন অনাকাঙ্ক্ষিত আকর্ষণের প্রথম দিন থেকে টের পেয়েছে সে। তাই সাইমের উপস্থিতিতেও অস্বস্তি কাজ করে তার। ভাবতে ভাবতে তৃষা বসল বিছানার পাশে। মেয়েটি বরাবরের ন্যায় আজও জায়গা ধরে রেখেছিল। ক্লাস শেষ হয়েছে। সবুজ রাবিত্র উদ্যানে বসেই গল্প করছিল মেহসানা আর তৃষা। অপদমস্তক স্টিল ফরওয়ার্ড। তৃষার জীবনে বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেও ছেলের সঙ্গ নামক জিনিসটা সংজ্ঞাই সে জানে না বললেই চলে। বড় ভাইয়ের কঠোর নীরবতা তাকে সে বিষয়ে উৎসাহী হয়ে ওঠার সুযোগও দেয়নি। তবে গুটি কয়েক বাল্যসখী ছিল তার চঞ্চল জীবনের সঙ্গী। তবে তাদের মাঝে এখন অবধি তার সঙ্গে মেহসানারই বর্তমান। দুটি মিলে মাঠের মাঝে বাদাম চিবোতে চিবোতে খোশ গল্প মেতেছে। মেহসানা তৃষার মুখে টুইঙ্কেলের জীবন কাহিনী বর্ণনা শুনি বাদাম চিবোতে চিবোতে বলো, আসলেও মেয়েটা এইটুকু বয়সে এতটা বিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে। হ্যাজ অ্যাজ ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্সেস তিশো। তবে তুই মেয়েটাকে না দেখলে বিশ্বাস করবি না, ট্রাস্ট মি। মেয়েটা একদম খরগোশের মতো দেখতে, তুলে। এটা মজার জিনিস কি জানিস, ও আমাকে বানি বলে ডাকে। বানি কেন? অ্যাকচুয়ালি ওর মতো আমি নাকি খরগোশের মতোই, তাই। না হেসে ফেললে। আচ্ছা একদিন আনিস তো টুইঙ্কেলকে, তোর বর্ণনা শুনে তো আমার দেখতে ইচ্ছে করছে ওকে। আনবো না হয়, দেখি কি তুলতুলে ও আদুরে। আচ্ছা আনিস। কিছুক্ষণ চুপ থেকে মেহসানা ফের বলল, টুইঙ্কেলের কথা তো বুঝলাম, কিন্তু তোর হাজবেন্ড? ক্যাপ্টেন, দেখ মেহু, ফার্স্ট অফ অল এর সম্পর্ক নিয়ে না তো আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে, না তো ওনার। আর সবচেয়ে বড় কথা, আমি কোনো দিন ওনাকে দেখিনি অবধি, আর উনিও আমাকে দেখেনি। তো আমাকে ওনার ওয়াইফ বলবি না। জাস্ট টু আন্ডারস্ট্যান্ড তিস, তোরা কেউ কাউকে কখনো দেখিস বা ভবিষ্যতে কোনো পরিকল্পনা করিস, কিন্তু তোরা এখন ম্যারিড, 3 কবিলে পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। সো এখন এই টাইপের কথা বলিস না প্লিজ। ঈশা সেখান থেকে উঠতে উঠতে বলো, আই অ্যাম নট ইন্টারেস্টেড স্পেশালি ইন দিস টপিকস। আর আমি টুইঙ্কেলে প্রমিস করে এসেছি দ্রুত ফিরতে হবে, সো বাই। তিশা আর এক মুহূর্ত দাঁড়ালো না।
কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে দ্রুত পায়ে গেটের দিকে এগিয়ে গেল। মেঘনা বসে রইল সেই সবুজ মাঠেই। তার হাতে থাকা অর্ধেক চিবানো বাদামগুলো অবহেলায় ঘাসের ওপর পড়ে রইল। সে তৃষা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঘনা মনে মনে বিড়বিড় করে বলল, তোর এই পালানোর স্বভাবটাই একদিন তোকে বিপদে ফেলবে তিস। তুই মানিস আর না মানিস, আই থিঙ্ক তোর দেখা ক্যাপ্টেনই হয়তো তোর জীবনের বেস্ট চ্যাপ্টার হয়ে লেখা আছে।